বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে স্বাগত। সাথে আছি শাফাত বিন ফরিদ। এবার জানিয়ে দেব বিস্তারিত খবর। জাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হলেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩,৩34 ভোট। আর জিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। তিনি পেয়েছেন ৩,৯৩০ ভোট। দুটি এজিএস পদে জয়ী হলেন শিবির প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদৌস আল হাসান। মোট ২৫টি পদের মধ্যে ২০টিতে জয়ী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ৪৮ ঘণ্টা ধরে চলে গণনা। এরপর আজ বিকেল ৫:৩০ থেকে ফল ঘোষণা শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। প্রথমে ২১টি হল সংসদের ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এরপর কেন্দ্রীয় ছাত্র সংসদের ফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফল প্রকাশের পর আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে। এর আগে গতকাল বিকেলে ওএমআর স্ক্যানার ব্যবহারের বদলে হাতে গণনার আপত্তি জানিয়ে ১ ঘণ্টা ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। পরে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও শুরু হয় গণনা। সর্বোচ্চ ৩,৯৩০ ভোট পেয়ে মোহাম্মদ মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ৩,৩34 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। জাকসু নির্বাচনের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, ২৫টি পদের মধ্যে যারা পদ পেয়েছেন বিজয়ীরা কি বার্তা দিলেন এবং যারা ভোট দিয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? ৩৩ বছর পরে এই অনুষ্ঠিত নির্বাচন, সুতরাং যেহেতু একটি দীর্ঘ সময় পরে এই নির্বাচনকে ঘিরে সকল শিক্ষার্থী এবং প্রার্থী প্রত্যেকের মাঝেই কিন্তু একটি বিশাল রকমের উৎসাহ এবং উদ্দীপনা কাজ করেছিল। সেই জায়গার অবসান ঘটল ঠিক ৪৮ ঘণ্টা পরে, অর্থাৎ ভোট গ্রহণের যে সর্বশেষ সময়, সেই সময় থেকে আজকে বিকেল ৫টা পর্যন্ত ৪৮ ঘণ্টা শেষ হয়। তারপরে কিন্তু আসলে একে একে হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়, তারপরে দেয়া হয় কেন্দ্রীয় সংসদের ফল। আমরা দেখতে পেয়েছি আসলে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ২৫টি পদের মধ্যে ২০টি পদেই কিন্তু তারা জয়লাভ করেছেন এবং তাদের পক্ষ থেকে ৬ জন নারী প্রার্থী ছিলেন, অর্থাৎ ৬টি পদে নারী প্রার্থী ছিলেন এবং সেখানে ৬টি পদেই নারী প্রার্থীরা কিন্তু সেখানে উত্তীর্ণ হয়েছেন। আর বাকি যে ১৯টি পদ ছিল, সেই ১৯টি পদের মধ্যে ১৪টিতে অর্থাৎ পুরুষরা আসলে পদ জয়ী হয়েছেন এবং তারা কিন্তু তারপরে যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই প্রতিক্রিয়া কিন্তু তারা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে সামনের যে ক্যাম্পাসে বিগত সময়ে এই ছাত্র সংসদ হতে দেওয়া হয়নি, কারণ শিক্ষার্থীদের কণ্ঠরোধের যে বিষয়টি, সেই বিষয়টিকে এনে তারা কিন্তু বারবার বলেছেন যে তাদের যে ইশতেহার, সেই ইশতেহারের জায়গাটি তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের যে দেয়া প্রত্যয়, সেই প্রত্যয় তারা অনুযায়ী কাজ করবেন এবং প্রত্যেকটি ইশতেহার ধরে ধরে তারা কাজ করবেন এবং এই ক্যাম্পাসকে একটি সুন্দর ক্যাম্পাস হিসেবে তারা উপহার দিতে চান এবং যে বন্ধ হয়ে থাকা, অর্থাৎ ৩৩ বছরের যে এই বিশাল একটি দূরত্ব, এই দূরত্ব যাতে সামনে আর কখনো না হয়, কিংবা বিগত সময়ে যে ধরনের অন্যায়, অত্যাচার এবং নিপীড়ন এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপরে চালানো হয়েছে, সেই জায়গা, সেই সংস্কৃতি থেকে তারা আসলে ফিরে আসতে চাচ্ছেন। তারা সেই জায়গা থেকে সরে এসে একটি গণতান্ত্রিক পরিবেশ এই ক্যাম্পাসে সৃষ্টি করতে চাচ্ছেন। এবং আমরা যদি বলি যে আসলে এখানে যে স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ ভিপি প্রার্থী হিসেবে যে জিতু এখানে মনোনীত হয়েছেন এবং বিজয়ী হয়েছেন, তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আসলে শিক্ষার্থীদের জন্যই তিনি শুধু কাজ করবেন। শিক্ষার্থী এবং শিক্ষক সহ যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের সমন্বয়ে তারা কাজ করতে চাচ্ছেন। তার যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী প্রত্যেকটি ইশতেহার ধরে ধরে তিনি কাজ করতে চাচ্ছেন এবং যে সকল মানুষ যারা আসলে পদপ্রার্থী ছিলেন, বিবি পদপ্রার্থী ছিলেন, তাদের যে ইশতেহারগুলো ছিল, সেই ইশতেহারগুলো নিয়েও তারা কাজ করবেন, যাতে একটি সুন্দর একটি গঠনমূলক এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই ক্যাম্পাস
পরিবেশকে তারা গড়ে তুলতে পারেন এবং কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের হানাহানি, মারামারি, কাটাকাটি এই জিনিসগুলোকে বাদ দিয়ে তারা একটি ভ্রাতৃত্বমূলক একটি ক্যাম্পাস তারা আসলে উপহার দিতে চান। একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল কিছু সময় আগে ছাত্র শিবির প্যানেলের পক্ষ থেকে। তারাও কিন্তু সেখানে বলেছেন যে তারা আসলে এই যে বিজয় উল্লাস, অর্থাৎ জয়ের পরে তাদের যে বিজয়, তারা কিন্তু কোনো ধরনের বিজয় উল্লাস করবেন না। তারা আসলে এখানে বলেছেন যে এই বিজয় আসলে তাদের না, এই বিজয় সাধারণ শিক্ষার্থীদের। কিন্তু তারা যখন তাদের সকল ইশতেহারের বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যেতে পারবেন, শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবেন, তাদের ইশতেহারের প্রত্যয়গুলো তারা বাস্তবায়ন করতে পারবেন, সেদিন তারা তাদের এই বিজয়কে বিজয় হিসেবে উল্লেখ করবেন। এর আগে তারা কোনো ধরনের মিছিল, কোনো আনন্দ মিছিল, কোনো মিটিং কিছুই তারা করবেন না। এবং তারা এখান থেকে বিজয়ের ফল ঘোষণার পরে কিন্তু তারা নামাজ আদায়ের জন্য গিয়েছেন এবং অন্যান্য ধর্মাবলম্বী যে সকল শিক্ষার্থী রয়েছেন তাদের প্রতিও তারা শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন। বিশেষ করে যে একজন শিক্ষিকা যিনি আসলে পরলোক গমন করেছেন তার প্রতিও তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। তো সেই জায়গা থেকে আসলে সর্বোপরি যদি আমরা বলি যে আসলে তারা তাদের জায়গা থেকে একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতে যাচ্ছেন। আর শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষার্থীদের কাছে আমরা বলেছিলাম যে আসলে বেশ কিছু প্যানেল, অর্থাৎ ছাত্রদল সহ আরও বেশ কিছু প্যানেল যে তাদের এই নির্বাচন বয়কট করলো বা বর্জন করলো সেই বিষয়ে তাদের প্রতিক্রিয়া কি, তারা খুব স্পষ্টতই বলেছে যে তারা তাদের যে নির্বাচনের তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করেছিল এবং তার যথার্থ মূল্যায়ন তারা চান এবং সেটাই তারা তাদের যে প্রক্রিয়ার বডি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলো এবং ফলাফলও পেলেন শিক্ষার্থীরা। জাকসু নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। অসংখ্য ঘটন অঘটনের জন্ম দিল জাকসু নির্বাচন। গণনা করতে সময় লাগলো ৪৮ ঘন্টা। অসুস্থ হয়ে মারা গেছেন নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষক জান্নাতুল ফেরদৌস। পদত্যাগ করেন নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার ও অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা। আর ভোটে অনিয়মের অভিযোগ তুলে প্রত্যাখ্যান করে ছাত্রদল সহ ৪ প্যানেল। দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৩ শিক্ষকও। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার আগেই অনিয়মের অভিযোগ ওঠে। বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল, সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পরিষদ, স্বাধীন অধিকার পরিষদ ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। দায়িত্ব থেকে সরে দাঁড়ান অধ্যাপক নাহারুন ইসলাম খান, অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক শামীমা সুলতানা। প্রথমে সিদ্ধান্ত ছিল ভোট গণনা করা হবে মেশিনে, পরে ঠিক হয় গোনা হবে হাতে কলমে। প্রায় ৮,০০০ ভোট গুনতে সময় লাগে প্রায় ৪৮ ঘন্টা। বেশ কিছু সিদ্ধান্তহীনতা ছিল এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত এটা ছিল না। ওনারা প্রথমে ওএমআর এটা প্রিন্ট করেছেন, সবাই এটা জানে যে আমরা মেশিন রিডেবল হবে। হঠাৎ করে ওনারা একদিন আগে সিদ্ধান্ত নিলেন না এটা কাউন্ট করতে হবে। এর মধ্যে শুক্রবার অসুস্থ হয়ে মারা যান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তখন অব্যবস্থাপনার অভিযোগে ভোট গণনা বন্ধ রাখা হয়। এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে। পদত্যাগ করেন নির্বাচন কমিশনার মাফরুহি সাত্তার ও ডক্টর রেজওয়ানা করিম। অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। ৩৩ বছর পর হওয়ায় জাকসু নির্বাচন এমনিতেই বেশ গুরুত্ব পাচ্ছিল। তারপরও ফল ঘোষণায় দীর্ঘ সময় নেয়ায় চলে এসেছে মানুষের মুখে মুখে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের সব প্রস্তাবে একমত হতে হবে এমন কোনো কথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের দাবি, সংস্কারের রূপরেখা নাগরিক সমাজের মতামতে করা হলেও ভিন্নভাবে দেখানো হচ্ছে। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। অবশ্যই যে কোনো একটি পদেই থাকতে পারবেন। শনিবার গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিইআই। সরকারের উপরে মানুষের অনাস্থা, ভরসার জায়গাটা কমছে। অনুষ্ঠানে রাজনীতি, বিচার, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে জরিপের ফলাফল তুলে ধরা হয়। বলা হয়, দেশের ২৪ ভাগ মানুষ আগে নির্বাচন চায়, সংস্কারের পক্ষে ১৯ ভাগ, আর একই সঙ্গে দুটোই চান ৫৭% মানুষ। ৭৫টার ব্যাপারে একমত হয়েছে। পরে বর্তমান পরিস্থিতি ও আগামীর বাংলাদেশ গড়তে যেসব বিষয়ে অগ্রাধিকার দরকার সে সম্পর্কে মতামত তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। নারীদের আসন যাতে ৫০ থেকে ১০০ হয় এবং এই ১০০ আসনে যাতে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা পার্লামেন্টে বসতে পারে। নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে
একক কোন শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়নি। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। আমরা একটা গণতন্ত্রের উত্তরণের কথা বলছি। আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন, যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রে উত্তরণের পথ। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, সব প্রস্তাবে একমত হওয়ার বাধ্যবাধকতা আরোপের চেষ্টাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন, যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর গুরুত্ব দেন এ সংক্রান্ত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এটা শুধু আমাদের সদিচ্ছা দরকার আমাদের রাজনীতিবিদদের। তারা এখন ছাত্র শিক্ষক সংগঠনগুলোকে বিলুপ্ত করে, অঙ্গ সহযোগী বিলুপ্ত করে তাদেরকে ছাত্র হইতে দেয়, শিক্ষক হইতে দেয়, প্রত্যেকের দায়িত্ব যাতে পালন করতে পারে। ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে সহনশীল হওয়ার আহ্বান জানান বক্তারা। গণভোটে তাদের রায় সরকারের পক্ষে আসলেও কিন্তু। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে দেশে সাম্প্রদায়িক উগ্রবাদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামী গণতন্ত্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, এমপি বা মন্ত্রী হওয়ার জন্য নয়, মানুষের ভোটাধিকার আদায়ে নেতাকর্মীদের কাজ করতে হবে। স্বৈরাচার ও মৌলবাদের উত্থান ঠেকাতে নেতাকর্মীদের জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে উল্লেখ করে তিনি বলেন, যারা তাদের সঙ্গে থাকবে না তারা দোজখে যাবেন। সরকার সংস্কারের গান গাইতে গাইতে কুসংস্কার করে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কারের জন্য সরকার বিদেশ থেকে লোক ভাড়া করে এনেছে। এ সময় পিআর পদ্ধতিরও সমালোচনা করেন বিএনপির এই নেতা। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান করছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে। যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রাণী সংরক্ষণ আইন সংস্কার করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী পোষা প্রাণী মেলায় একথা জানান তিনি। মেলায় প্রাণী চিকিৎসায় বিশেষ হাসপাতাল করার দাবি জানান আয়োজক ও প্রাণীপ্রেমীরা। পুরান ঢাকায় ঘোড়া চড়ার প্রশিক্ষণ দেন আসিফ। ভারতীয় প্রজাতির 4টি ঘোড়া এনেছেন মেলায়। আগারগাঁও চীনমৈত্রী সম্মেলনে দিনব্যাপী পোষা প্রাণীর মেলায় তাকে ঘিরে দর্শনার্থীর ভিড়। বিক্রি কিনে করে থাকি, রাইডিং স্কুল আছে, যারা রাইডিং শিখতে চায় তারা আসে আমার এখানে। সরাইল গ্রেহাউন্ড কুকুর বেশ জনপ্রিয়। দারুণ প্রভুভক্ত এই প্রজাতিটি এখন খামারে উৎপাদন হচ্ছে। ইন্ডিয়ান আর্মিরা যে এটাকে আর কি লালন পালন করে সিকিউরিটির জন্য, ঠিক আছে। বিশিষ্ট হচ্ছে এটা খুব বিশ্বাসী প্রাণী একটা, ঠিক আছে, খুব কেয়ারফুল সিকিউরিটি দেয়। মেলার অন্যতম চমক জার্মান শেফার্ড। গৃহপালিত এ কুকুর এখন অনেকেই শখের বশে পুষছেন। বিদেশি প্রজাতির ম্যাকাও কাকাতুয়ার জমায়েত ঘটেছে মেলায়। এই পাখি দেখলাম, কুকুর দেখলাম, ঘোড়া দেখলাম, আর অনেক নতুন নতুন প্রাণী দেখলাম যেগুলো হলো গিয়ে বাসায় পালা যাবে না, এরকম অনেক সুন্দর। অসুস্থ হয়ে পড়লে এদের নিয়ে আমরা অনেক টেনশনে পড়ে যাই। দেন ডাক্তার, তেমন কোনো ডাক্তার বা কোনো কিছু নাই, তো এদের জন্য একটা ভালো মেডিকেল করা উচিত। দেশি প্রাণী চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানান আয়োজকরা। বিড়াল সহ বন্য প্রাণী, হাতি থেকে বাঘ, তাদের যাতে কোনো ক্রাইসিসে পড়তে না হয়, যেখানেই এই সমস্যাটা হবে সেখানে আমরা ছুটে যাব। এটা অস্থায়ী ভবনে হবে, সে হসপিটালে আপনার যত রাতে যখনই হোক আপনারা কল দিলে কোনো পশু পাখি কোথাও আহত হয়ে পড়ে আছে, সংবাদ দিলে আমরা এই অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে এসে সুচিকিৎসা দেব। মেলায় আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। লন্ডন থেকে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাণী রক্ষার আইনগুলো যুগোপযোগী করা হবে। ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাআল্লাহ সময় উপযোগী করব। আলোচনা সভা শেষে প্রাণী রক্ষা অবদানের জন্য জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় মাইল ফলক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে কক্সবাজারে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে আয়োজিত পরামর্শক সভায় এসব কথা বলেন তিনি। জানান, গুম-খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা কমিশন যাতে স্বাধীনভাবে তদন্ত করতে পারে সেজন্য সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানের রূপ দিতে চায়। গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় সরকার কাজ করে যাবে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। কিন্তু আমরা যখন সাউথ আফ্রিকার দিকে তাকাই বা আমরা যখন ফিলিপাইনের দিকে তাকাই, ইউরোপিয়ান কান্ট্রির কথা বাদ দিলাম, তখন মনে হয় যে হিউম্যান রাইটস কমিশন আসলে হিউম্যান রাইটস রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিউটিটা কি, হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে। শেখ হাসিনার আমলে জিডিপি, মাথাপিছু আয় সহ অর্থনৈতিক সূচকগুলো বাড়িয়ে দেখানো হয়, এমন মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার সহ নানা মহল। অথচ এখনো বাস্তবসম্মত তথ্য উপাত্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, ভুল পরিসংখ্যানের উপর ভিত্তি করে সঠিক নীতি গ্রহণ অসম্ভব। এই লক্ষ্যে স্বাধীন কমিশন গঠনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আওয়ামী শাসনামলের প্রথম 10 বছর গড়ে জিডিপি প্রবৃদ্ধি 6% বেশি, আর 15 বছরে জিডিপি 5 গুণ বেড়ে $460 বিলিয়ন হয় বলে দাবি করে সরকারি সংস্থা বিবিএস। তবে বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান, ক্রয় ক্ষমতা, ভোক্তা বাজার সহ বিভিন্ন বিচারে জিডিপির আকার নিয়ে সন্দেহ ছিল দেশি বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থা ও দাতা গোষ্ঠীর। আমাদের এই গভর্নমেন্ট এসে হিমশিম খাচ্ছে যে আসলে আমাদের প্রকৃত তথ্যটা কি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর দায়িত্বশীল নীতি নির্ধারকরাও অতিরঞ্জিত মিথ্যা তথ্যের বিষয়ে সমালোচনা করেন। ব্যবসায়ীরা বলছেন, বিগত সরকার এলডিসি থেকে উত্তরণে উন্নয়নকে অতিরঞ্জিত করে দেখাতে চেয়েছে। শিল্পের সক্ষমতা সহ অর্থনীতির সঠিক তথ্য তুলে আনতে বর্তমান সরকারও গুরুত্ব না দেয়ায় হতাশ তারা। আমরা এক্সপোর্ট ফিগারের সময় দেখেছি যে কি পরিমাণ অ্যাকচুয়াল এক্সপোর্ট হয়েছে আর কি পরিমাণ শো করা হয়েছে। এবং এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এরা তো সবাই তো ইকোনমিস্ট মেজরিটি, এবং এখানে কিন্তু মানুষ আশা করেছিল যে ওনারা একটা সিস্টেম বের করে সেটা কারেকশনের দিকে যাবে, কিন্তু আমরা সেটা কিন্তু আসলে লক্ষ্য করছি না। বিবিএসের তথ্য উপাত্ত অভিজ্ঞ পরামর্শকের মাধ্যমে স্বাধীনভাবে যাচাই করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, চলতি অর্থবছরের বাজেটের আগেই গুরুত্বপূর্ণ সূচকের পুনর্মূল্যায়ন করা উচিত ছিল। প্রায়োরিটি বেসিস যদি ন্যাশনাল অ্যাকাউন্টসের ডেটাগুলোকে নিয়ে যদি বসা যেত, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকে নিয়ে, যারা কোনো ধরনের ভয়ের মধ্যে কাজ করবেন। অতীতে আমরা দেখেছি যে এই ধরনের কাজ করতে গেলে একটা ভয়ের মধ্যে কাজ করা হতো। ইন্ডিপেন্ডেন্টলি তারা যদি কাজটা করতেন, এক্সারসাইজটা করতেন, তারা কিন্তু এক ধরনের একটা রিয়েলিস্টিক একটা বেসলাইন ক্রিয়েট করতে পারতেন। সামনে কোনো সরকারি আর এটাকে রিভাইজ করার উদ্যোগ নেবে না, কারণ তখন দলীয় রাজনীতি কিন্তু অনেকটাই কিন্তু এইটাকে চাপিয়ে, কেউ আর তাকে দেখাতে চাইবে না তার সময়ে জিডিপির সাইজটা কমে গেছে। পর্যবেক্ষকরা বলছেন, মূল্যস্ফীতি, জনসংখ্যা, দারিদ্র্যের হার কম দেখাতেও বিবিএসে হস্তক্ষেপ করেছে বিগত সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 11 বছরে 62,000 সড়ক দুর্ঘটনায় 86,000-এর বেশি নিহত এবং 1.5 লাখের বেশি মানুষ আহত হয়েছে। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। বিশেষজ্ঞরা বলছেন, প্রাণহানি কমাতে পরিপূর্ণভাবে কার্যকর করতে হবে 2018 সালের সড়ক পরিবহন আইন। ময়মনসিংহের ভালুকা। শনিবার সকালে এই উপজেলার ভরাডোবায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 2 বাসের সংঘর্ষে নিহত হন 2 জন। সুনামগঞ্জের জায়কলস এলাকায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে নিহত হন মোটরসাইকেলের 2 আরোহী। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানির সংখ্যা। যাত্রী কল্যাণ সমিতি বলছে, গেল 11 বছরে দেশে সড়কে 62,609টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 86,690 জন। 11 বছরে 62,619টি সড়ক দুর্ঘটনায় 86,690 জন নিহত হয়েছে, 1,53,257 জন আহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যান উদ্বেগজনক। তারা বলছেন, সড়ক আধুনিকায়ন হলেও যানবাহন আধুনিক হয়নি। মেদোত্তীর্ণ গাড়ির পাশাপাশি অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণেই বাড়ছে দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য অবশ্যই একটা আধুনিক আইন লাগবে,
2018 সালের পর থেকে সড়ক পরিবহন আইন নিয়ে বহুবার কথা উঠেছে এবং বিধিমালাও তৈরি হয়েছে, কিন্তু বিষয়টা হলো এই আইনটা যে স্পিরিট নিয়ে আমরা তৈরি করছিলাম, আমার মনে হয় যে একটি গোষ্ঠীর চাপে পড়ে এই আইনটাকে বারবার যেভাবে পরিবর্তন করা হয়েছে, যেভাবে পোস্টমর্টেম করা হয়েছে, এই আইনটা তার স্পিরিট থেকে এখন যোজন যোজন দূরে সরে গেছে। যাত্রী কল্যাণ সমিতি জানায় ঢাকায় প্রতিদিন যানজটে নষ্ট হচ্ছে 32 লাখ কর্মঘণ্টা, যার বার্ষিক ক্ষতি 98,000 কোটি টাকা, জ্বালানির অপচয় 11,000 কোটি টাকা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরে কাল থেকে 3 দিন সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেলে আলোগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বক্তারা বলেন, রোববার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত 3 দিন পদ্মা সেতু হয়ে ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের 8টি পয়েন্টে অবরোধ করে রাখা হবে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদকর্মীদের গাড়ি, কাঁচামাল সহ পচনশীল দ্রব্যের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। আলোগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসনের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।